আপনারা সুখে শান্তিতে দিনাতিপাত করছেন। আমি অন্তত এই আশাটা সবসময় করি এবং আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি যেন আমার দেশবাসী যারা আহ বাংলাদেশে আছে, অনেক কষ্ট করে আছে, সুখ দুঃখের মধ্যে আছে, জীবন সংগ্রামের মধ্যে আছে, তারা যেন বাংলাদেশে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আমি যদি বাংলাদেশের কোনো খবর পাই, আমি যেন মনে হয় আমার বুকটা ভরে যায়। বাংলাদেশের ভালো সংবাদ আমি যখনই শুনি, কিন্তু যখনই কোনো খারাপ কিছু আমার সামনে চলে আসে কষ্ট লাগে এবং ফিল করি যে আমি যদি এই বিপদ থেকে আমার বাংলাদেশে এই ভাই বোনদেরকে কোনোভাবে বের করে নিয়ে আসতে পারি। দর্শক শ্রোতা, আজকের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য গতকালকের আমার কোঅর্ডিনেটর, আমার অ্যাডমিন যারা আছে সবাই রিকোয়েস্ট করেছে যে আমরা বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীদের প্রতি কাদের সম্মান আছে, কাদের ভালোবাসা আছে, কাদের দরদ আছে, নারীদের প্রতি, বিশেষ করে নারীদের প্রতি কারা এটাকে কিভাবে দেখে। তো এটা নিয়ে যখন আমাকে অ্যাপ্রোচ করেছে আমার অ্যাডমিন এবং আমার ম্যানেজাররা, আমি তাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করলাম যে স্পেসিফিক কোন বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো তারা বেশ কিছু বিষয় আমাকে আপডেট দিয়েছে। তারা বলেছে যে আহ জামাতে ইসলামী কিভাবে নারীদেরকে আহ সম্মান করে অথবা অবজ্ঞা করে অথবা তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানায় দেয়, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে আহ বিএনপি স্পেসিফিক তারেক রহমান বা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারীদেরকে কে কিভাবে দেখে। আমি একটা কথা আপনাদেরকে আমি আহ মনে করিয়ে দেই, নারীরা মায়ের জাতি, এর কোনো বিকল্প নাই। পবিত্র কোরআন শরীফ এবং হাদিসে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতিতে বহুবার বলা হয়েছে নারীদের যে সম্মান এটা আকাশ পরিমাণ সম্মান। আপনারা, আমি আপনাদেরকে আজকের ইসলামিক হিস্ট্রি শোনাবো না, তবে এতটুকু জানি নারীদেরকে অর্থাৎ মায়ের জাতি যারা, তাদেরকে আপনি যদি বেইজ্জতি করেন, বেইজ্জতি করে আপনি কোনোদিন জান্নাতে যাবেন না, সফলতার কথা চিন্তা করেন। নারীদেরকে আপনাদেরকে ইজ্জত করতে হবে। যারা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে তারা তাদেরকে আপনি ইজ্জত করবেন না, তাদেরকে আপনি অবজ্ঞা করবেন, সবার সামনে বলবেন এরা মায়ের জাতি আর পিছনে বলবেন তারা ভোগের সামগ্রী। এটা হয় না রে ভাই। আহ আপনাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে, হয় নারীরা মায়ের জাতি, এদেরকে মায়ের জাতি হিসাবে সম্মান করতে হবে, মায়ের জাতি হিসাবে তাদেরকে যথাযোগ্য সম্মান প্রদর্শনের মাধ্যমে সামাজিকভাবে তাদেরকে স্থাপনের সুযোগ দেওয়া হবে এবং সর্বক্ষেত্রে নারীদেরকে যে সম্মাননা সমাজে, সমাজের বাইরে, ব্যক্তিগত পর্যায়ে আমরা যে যেভাবে পারি তাদেরকে সম্মাননা দেব বা প্রদান করব, এটাই হওয়া উচিত। কিন্তু ব্যক্তি জীবনে আমাদের কেন যেন একটা জিনিস, এটা শুধু নারীদের ক্ষেত্রেই না, বৈষম্য এটা যেন সর্বত্র আমাদের সমাজে যে কোনো একটা জিনিসকে দুই ভাবে, তিন ভাবে, চার ভাবে উপস্থাপন করা কেন যেন ইটস বিকাম প্রিন্সিপাল অফ আওয়ার কারেক্ট। It's become something that we never appreciate. We never understood exactly what it is. আমরা মুখে একটা কথা বলি কিন্তু কাজের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা করি। আমি আপনাদেরকে একটা কথা ঠান্ডা মাথায় বলি। আমি তখন আমেরিকায়, আমাকে আমার মা যখন মারা যাচ্ছেন হসপিটালে, আমাকে জানানো হলো, আমি আমার মায়ের মৃত্যুর সময়টা আমার হুবহু মনে আছে এবং আমার চারপাশে যারা ছিল তারাও দেখেছে। আমি এতটুকু জানি, দুইটা কষ্ট আমার ভিতরে কাজ করছিল। এক, যে আমি আমার মায়ের পাশে নাই। দুই, আমি এমনই এক অভাগা সন্তান যে মায়ের পাশে বসে আমি মাকে খেদমত করতে পারি নাই। নাম্বার থ্রি, আমার মা এই মুহূর্তে মারা যাচ্ছে, আমাকে খুঁজছেন, আমার জন্য কষ্ট পাচ্ছেন, মারা যাচ্ছেন না। আমার সিবলিংরা আমাকে বলে আমার নামে আমার মায়ের মুখে পানি দিবে কিনা। এর চেয়ে কষ্ট পৃথিবীতে আর কিছু আমার জীবনে আছে আমি তা জানি না। এর চেয়ে বড় কষ্ট আমার জীবনে নাই। আমার জীবনে আমি অনেক দুঃখ কষ্ট আমি ভোগ করেছি। আমার জীবনে এত ধ্বংসযজ্ঞ আমি দেখেছি, এত চড়াই উতরাই আমি দেখেছি।
কিন্তু এই কষ্ট আমার পিঠ ছাড়ে না। আমার মা আজকে নাই। আমি আমার মায়ের পাশের কবরের পাশে কি হয় আমি প্রতিদিন খবর নিতে চাই। আমার কাছে মনে হয় এর চেয়ে বড় কিছু আমার কাছে কিছু নাই। আমাকে এটা বুঝতে হবে। এখন এটা আমি। এখন আমি তাইলে মেয়েদেরকে যদি সম্মান করতে চাই, সম্মানের ক্ষেত্রে আমি কি করব? আমি সামনে একটা চেহারা দেখাবো আর পিছনে আরেকটা চেহারা দেখাবো? আমার বোন এবং আমার চারপাশের লোকজনরা প্রায়ই আমাকে একটা কথা বলে যে মায়ের ক্ষেত্রে, বোনদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে আমার দুর্বলতা একটা জায়গায়। আমি প্রায় কথায় কথায় বলি, আপনার মা আর আমার মা, আপনার বোন আর আমার বোন, তফাৎটা কোথায়? আরে ভাই, বোন তো বোন, নারী তো নারী। আমার মা তো মা, আমারই মা হোক আর আপনারই মা হোক। দর্শক শ্রোতা, আমি বিষয়টাকে এভাবেই দেখি। আমি যেকোনো একজন ভদ্র মহিলাকে স্পেসিফিক আমি যদি দেখি তারা আমার মায়ের বয়সী, আপনাদেরকে আমি আবেগ নিয়ে বলি, আমার ইচ্ছা করে আমি মাথাটা নোয়াই, আমি পা ছুঁয়া আমি যেন একটু সালাম করি। আমি আমার দাদি অর্থাৎ আমার বুবু আদর পাওয়ার জন্য, তার হাতের ছোঁয়া আমার মাথায় লাগবে এটার জন্য আমি ঢাকা থেকে গ্রাম পর্যন্ত দৌড়াইতাম। আমার দাদি আমার মাথায় একটু হাত বুলাইয়া দিবে। আজকের এই কথাগুলো আমি কেন বলছি? আমি একজন সন্তানের উদ্ধৃতি দেব। একজন সন্তান জানলেন বিদেশে বসে আমারই মতো, যখন একজন সন্তান জানলেন তার মায়ের কঠিন অবস্থা, হয়তোবা তিনি আর ফিরবেন না। তিনি আর ফিরবেন না। এবং তাকে জানানো হলো তার জন্য বুলেট প্রুফ গাড়ি তৈরি করা হয়েছে। সেনাপ্রধান তাকে ফোন করে বলছে আপনার জীবনের নিরাপত্তা আমরা দেখব। এবং 4 কোটি কোটি ভক্ত, দলের নেতা এবং কর্মীরা বলছে জীবন দিয়া ফলাইব। আপনি দেশে আসেন, আপনার মায়ের কঠিন অবস্থা। ডাক্তাররা বললেন she may not come back। ওই দুর্ভাগা সন্তান বলল দেশে আসার বা মায়ের পাশে দাঁড়ানোর জন্য যাওয়ার সিদ্ধান্তটা আমার একার না। আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না আমার মৃত মায়ের পাশে দাঁড়াতে পারবো কি পারবো না। অর্থাৎ তার মা মারা যাচ্ছেন, দেশের সর্বোচ্চ সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক দল যার কোটি কোটি সমর্থকরা তাকে বলছে আপনি দেশে আসেন। বলছে দেশে এসে মায়ের পাশে বসে তার খেদমত করার জন্য সিদ্ধান্তটা আমি একা নিতে পারবো না, সিদ্ধান্তটা অন্য কোনো জায়গা থেকে আসতে হবে। তো অন্য কোনো জায়গা থেকে আসতে হবে। আচ্ছা, উনি যখন এই কথাটা বলেছেন, উনার মাথায় কি কেউ পিস্তল ঠেকাইছিল যে তোমাকে এই কথাটা বলতে হবে? উনি যেতে পারবেন না, উনি চুপ থাকতে পারতেন, কোনো কথা এ ব্যাপারে বলতেন না। কিন্তু উনাকে দিয়ে এই কথাটা বলানো হলো। কে বলালো? তার পাশে কতগুলো কয়জন, আমি এগুলোকে কি বলবো, তার পাশে কতগুলো উচ্ছিষ্ট, তার পাশে কতগুলো আবর্জনা বসে থাকে, প্যারাসাইট, আমি এই শব্দটা খুঁজছিলাম। তার পাশে কতগুলো প্যারাসাইট বসে থাকে, জীবাণু বসে থাকে, রোগের জীবাণু বসে থাকে, যারা ওনাকে বলে নেতা। এইটা বলে কোন নেতা বসে থাকে? মাহদি আমিন, লেখাপড়া না জানা ডক্টর। ওনার পাশে কে বসে থাকে? হুমায়ুন, ভুয়া সিগনেচার করা, লেখাপড়া না জানা ডিগ্রি ছাড়া ডক্টর। ওনার পাশে কে বসে থাকে? নুরুদ্দিন অপু, লেখাপড়া না জানা গাম্বু। এবং পাশে বসে থাকে কে? লিখে দেয় কে? শিবলি। পাশে বসে থাকে কে? পয়সর।
তারা বলছে আপনি বলেন আপনার মার অবস্থা খারাপ এই মুহূর্তে বলেন। আর আমাদের নতুন বিজ্ঞানী, জয়ের পরের বিজ্ঞানী বলে বসলেন আমার মায়ের পাশে দাঁড়ানোর মতো সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না, সিদ্ধান্তটা কোনো একটা জায়গা থেকে আসতে হবে। এখন একজন মানুষ, একজন পুরুষের ক্ষেত্রে একটা নারী যদি আসে, প্রথমেই তো আসে মা। মার চেয়ে বড় আর নারী কে হতে পারে আমার জানা নাই। মায়ের চেয়ে আর কে হতে পারে? উনি যখন এই কথাটা বলেছে তার আগের তার আগের দিন না 2 দিন আগে উনি এই কথাটা বলেছেন। শুনেন উনি কি বলেছেন। আমার জীবনের, আমার লাইফের তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন আমার মা, একজন আমার স্ত্রী, একজন আমার সন্তান, কন্যা সন্তান, তিনজনই মহিলা। খুব স্বাভাবিকভাবেই আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে, আমি ব্যক্তিগতভাবে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি গত 15 বছর, আমার মতন আমার বহু নেতাকর্মী এই পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছেন, অত্যাচার নির্যাতন, বিভিন্নভাবে হ্যারাস হয়েছেন, বিভিন্নভাবে কষ্ট ভোগ করেছেন। উনি কিন্তু, আমি একা কষ্ট ভোগ করিনি, আমার সহকর্মীরা একা কষ্ট ভোগ করেনি, তাদের সন্তানরা, তাদের স্ত্রী, তাদের মা, তাদের বোন সবাই কষ্ট ভোগ করেছে। খুব স্বাভাবিকভাবেই আমি কিন্তু চাইবো আমার পরিবারের মহিলা সদস্য যারা আছে, ভবিষ্যৎ যাদের আছে, তাদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে। খুবই চমৎকার কথা, খুবই ভালো কথা। উনি ওনার মা, ওনার স্ত্রী এবং ওনার কন্যার কথা যা বললেন, চমৎকার কথা বলেছে। একজন সন্তান, একজন হাজবেন্ড, একজন বাবা এভাবেই কথা বলা উচিত। এখন একটা কথা, আমরা ব্যক্তি জীবনে বলি যে হিপোক্রেসি, হিপোক্রেসির বাংলা হলো ভণ্ডাম। অর্থাৎ বলি একটা কিন্তু বাস্তবে করি সম্পূর্ণ আলাদা। তারেক রহমান বলেছে ওনার মা, মা কথাটা আগে বলেছে, সবচেয়ে আগে বলেছে। এখন আপনি আর আমি, ওনারা এই কথাটাকে আমি একটা একটা করে একটু মূল্যায়ন করি। কথাটা একটু চিন্তা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং চিন্তা করবেন দর্শক শ্রোতা। ওনার মা অসুস্থ, পলিটিক্যাল স্ট্র্যাটেজি, হাসিনা তখন ক্ষমতায়, ওনার মায়ের চিকিৎসার জন্য, বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছিল না। অথচ আমানুল্লাহ আমান সিঙ্গাপুরে যায়, গোরখদক আব্বাস সিঙ্গাপুরে যায়, মির্জা ফাক সিঙ্গাপুরে যায়, আমির খসরু মাহমুদ চৌধুরী আমেরিকায় আসে, সালাউদ্দিন ইন্ডিয়ায় যায়, আব্দুল্লাহ আল মিন্টু আমেরিকায় যায়, ব্রিটেনে যায়, সব জায়গায় যায়। উনি ওনাকে উনি যখন জানলেন ওনার মায়ের চিকিৎসার জন্য তাকে বাইরে যেতে দেয়া হচ্ছে না, দেয়া হবে না, দর্শক শ্রোতা, ওই সময় ওনাকে যখন এই কথা বলা হলো, ওনাকে কাউন্সেলিং করা হলো, ওনার সামনে কয়েকটা অপশন ছিল। উনি যে দেশে আছেন এবং ইউরোপিয়ান পার্লামেন্টে অনেক লিডার, বিদেশি লিডার, প্রাইম মিনিস্টার, এমপি, মন্ত্রী, তাদের কারো সাথে এই সাবজেক্টটা পার্সিউ করা উচিত ছিল। যেমন আমার কাছে বেগম জিয়ার সাথে হাজতে কি হচ্ছে আমি লাইন বাই লাইন জানতাম। পারিবারিক সূত্রে আমার একটা কানেকশন ছিল জেল হাজতে এবং আমি জানতাম কি হচ্ছে। আমি বিষয়টা নিয়ে কংগ্রেসম্যান প্রথম, এখানে কয়েকজন কংগ্রেসম্যান, একজন না 2-3 জন, বিশেষ করে একজন হিউস্টন টেক্সাসের কংগ্রেসম্যান শিলা জ্যাকসন লি, তার সাথে কমিউনিকেট করলাম। তাকে বললাম আমি কিন্তু, আমার মায়ের নাম কিন্তু বেগম জিয়া না, আর আমার বাবার নামও জিয়াউর রহমান না। আমি
শিলা জ্যাকসন লি কংগ্রেস ওমেন, তার সাথে যোগাযোগ করলাম, করে বললাম যে ভদ্র মহিলা আমাদের ডেমোক্রেসির ফিউচার, শি ক্যান বি কল দ্য মাদার অফ ডেমোক্রেসি। তো বেগম জিয়ার চিকিৎসার জন্য তুমি কি কিছু একটা করতে পারো কিনা? শিলা জ্যাকসন লিকে নিয়ে আমি কংগ্রেশনাল লিডারদের সাথে কমিউনিকেট করলাম, শিলা জ্যাকসন লির সাহায্য নিয়ে সিনেটে কমিউনিকেট করার চেষ্টা করলাম। আরে ভাই, আমরা তো বাংলাদেশিরা যেভাবে পারি এভাবেই তো আমাদের কাজ করা উচিত। পেন্টাগনে খোঁচাখুচি করলাম। পরে আমাকে বলা হলো যে জেকব, তুমি এক কাজ করো, স্টেট ডিপার্টমেন্টে যাও, স্টেট ডিপার্টমেন্টে গিয়ে এই কথাটাকে তুমি উপস্থাপন করো। কি ব্যাপারে? বেগম জিয়ার ব্যাপারে। আমি ভিডিওটা বহুবার আপনাদেরকে দেখাইছি যে আমি স্টেট ডিপার্টমেন্টে বেগম জিয়াকে নিয়ে একবার না কয়েকবার আমি এগুলো নিয়ে কথাবার্তা বলেছি। তো আমি যখন শিলা জ্যাকসন লি, আমি যেদিন, দর্শক শ্রোতা এক সেকেন্ড আমি দেখি আমার হাতের কাছে ভিডিওটা আছে কিনা। আমার এখনো মনে পড়ে শিলা জ্যাকসন লি আমাকে কল করলো, কল করে বলল যে হোয়াইট হাউসে আমার কথা হয়েছে, ইউনাইটেড নেশনসে আমার কথা হয়েছে, তুমি এক কাজ করো, তুমি ওয়াশিংটন ডিসিতে আসো। আমি ওয়াশিংটন ডিসিতে গেলাম। ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পরে ওনার সাথে কথা হলো, কথা বলার পরে বললো তুমি স্টেট ডিপার্টমেন্টে যাও, স্টেট ডিপার্টমেন্টে গিয়ে বেগম জিয়ার চিকিৎসাটা নিয়ে তুমি কথা বলো। ওকে, আমি স্টেট ডিপার্টমেন্টে গেলাম। আর কথার উপরে ওই দিন ছিল স্টেট ডিপার্টমেন্টের, আমার ভিডিওটা একটু দেখ। Three-time Prime Minister of Bangladesh, Begum Khaleda Zia, there's a media report that she was being poisoned and ill-treated while she was in government custody. Now, they're not allowing her to go abroad to have adequate treatment, and she's dying. UN already made a request for her treatment in abroad. Does America has any plan to make the same request? Let me take that question back. আমি যখন এই কোয়েশ্চেনটা করলাম তখন ম্যাথিউ মিলার আমাকে বলেছিল যে জেকব, আইল গেট ব্যাক টু ইউ। এবং ম্যাথিউ মিলার তার কথা রেখেছিলেন। ওই দিন রাত্রে আমি হোটেল রুমে শোয়া, আমি অপেক্ষা করছিলাম, আমি একটা ভালো খবর শুনতে চাই। শিলা জ্যাকসন লির সাথে আমি কথা বললাম, বললো ইউ আর গোনা গেট সামথিং। তারপরের দিন আমাকে আপডেট করা হলো যে এই ব্যাপারে যতটুকু করা হয়েছে, বলা হয়েছে। কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করলাম। আচ্ছা, আমাকে বলেন তো জনাব তারেক রহমান, তার ওইখানে কতগুলো প্যারাসাইট, সিন্ডিকেট, চান্দাবাজ, দখলবাজ, এদের বাদ দিয়ে তারেক রহমান কোন একটা জায়গায় শব্দ করেছে তার মায়ের জন্য? কোন একটা জায়গায় গিয়ে বলেছে দিস ইজ দ্য সিচুয়েশন অফ মাই মাদার? আর একটা কথা কি আপনি জানেন? আমি আপনাদেরকে সরাসরি বলি, আমার আমেরিকান সিটিজেনশিপ হয়েছে বেসড অন অ্যাসাইলাম। যারা অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়, আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, ফর এক্সাম্পল আমার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে। আপনি কি জানেন I am going to be entitled to have my father and mother and immediate family, মানে ওয়াইফ, চিলড্রেন, তাদেরকে কিন্তু আমরা এখান থেকে গভর্নমেন্টের কাছে বলতে পারি ইন্টারভিন করার জন্য। এটা আমেরিকাও আছে, এটা লন্ডনেও আছে। আবার বলি কথাটা, অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ হয়েছে, আপনি রাইট ওয়েতে আপনি আমেরিকান গভর্নমেন্ট অথবা ইউরোপিয়ান গভর্নমেন্টের ইন্টারভেনশন চাইতে পারেন যে আমার বাবা মা পারসিকিউটেড হচ্ছেন, তোমরা তাদেরকে এখানে আনো। তারা কিন্তু রাইট ওয়েতে এই পারমিশনটার ব্যবস্থা করে, অ্যাটলিস্ট ওখানে একটা ব্যবস্থা করে। ইউ আর গোয়িং টু মিট হায়ার অফিসিয়াল। আমি একটা ল ফার্ম রান করি, আমি প্রতিদিন অনেক কেসগুলো আমি যখন দেখি নর্মাল প্রসেসে হয় না, তখন আমি একটা কাজ করি, এই অ্যাপ্লিকেশন গুলো লোকাল সিনেটর, লোকাল কংগ্রেসম্যান, গভর্নর, আমি তাদের সাথে কমিউনিকেট করি, তাদেরকে বলি এদেরকে হেল্প করা যায় কিনা। এবং আমি দেখেছি তারা রেসপন্স করে, তারা বলে হ্যাঁ জেকব, আমরা ইমিগ্রেশনের কথা বলছি, এই করছি। আপনাদেরকে একটা কষ্ট নিয়ে বলি,
Tariq Rahman did not make one effort to get his mother out of the country to have adequate treatment. তারেক রহমান বলে আমার মাকে আমি মিস করি। তারেক রহমান তার মাকে ওইভাবে মিস করে যে আমার মাকে যদি আমি হাজতে বসায় রাখি, আমির খসরু যে খালেদা জিয়াকে মোটেও পছন্দ করতেন না, এই আমির খসরুর পরামর্শে আমি আমার মাকে যদি হাজতে বসায় রাখি, তাইলে আমার একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ হবে, আমি একটা ফায়দা পাবো। আমার ফায়দা লুটার জন্য আমার মাকে হাজতে রাখা জরুরি। আপনাদেরকে আজকের একটা গোপন কথা বলি, যে গোপন কথা আপনাদেরকে কেউ বলে না। সেই গোপন কথা কি জানেন? বেগম জিয়াকে হাজত থেকে বের করার জন্য একটা কর্মসূচি আব্দুল্লাহ আল মিন্টু, আমির খসরু, মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন, মির্জা ফাখ, আব্বাস এরা কেউ দেয় না, কিন্তু একটা কাজ করেছে। হাসিনার অনুমতিতে, ডিজিএফআই এর অনুমতিতে তারেক রহমানের সাথে তার মায়ের কথা বলাইছে, তারা অনুমতি দিচ্ছে। এবং তারেক রহমান তার আচরণটা এমন ছিল, মা হাজতে থাকলে তার পলিটিক্যাল অ্যাডভান্টেজ আছে। তাহলে তারেক রহমান যে ভিডিওতে বলল আমার জীবনে 3 জন নারী, এদের দ্বারা আমার অনেক উপকার, সম্মান, তাইলে কাহিনীটা কি হইলো ভাই? আমি জেকব মিল্টন ছাড়াও পৃথিবীব্যাপী বিএনপির অনেক নেতা এবং কর্মীরা বেগম জিয়ার জন্য দোয়া করেছে, ইউরোপে আন্দোলনও করেছে। আন্দোলন কে করে নাই জানেন? আনোয়ার হোসেন খোকন। বেগম জিয়ার মুক্তির জন্য, চিকিৎসার জন্য কে আন্দোলন করে নাই? হুমায়ুন কবির। আন্দোলন কে করে নাই? মাহাদি আমিন। কে আন্দোলন করে নাই? নুরুদ্দিন অপু। কে আন্দোলন করে নাই? মোহাম্মদ সালাম। কোন মোহাম্মদ সালাম? ওই যে ঢাকা মহানগরের আহ্বায়ক করছে। কেন করে না আমি জানি। যখনই তার বেগম জিয়ার মুক্তির জন্য, চিকিৎসার জন্য আন্দোলনের ডাক দেয়, সালাম তখনই নিউ ইয়র্কে আমার বাসায় বেড়াইতে আসে। আমি দেখছি তো, একবার আমারে জানানো হইলো উনি আজতে, আমি খবর নিয়ে দেখি এগুলা পাতানো। মোহাম্মদ সালাম, আমানুল্লাহ আমান, আমির খসরু মাহমুদ, আব্দুল্লাহ আল মিন্টু, আমির খসরু, এরা যখনই আজতে গেছে এগুলো ছিল পাতানো। মির্জা আব্বাস, এরা সবাই। তাহলে তারেক রহমান কি? তারেক রহমান কি ইউরোপিয়ান পার্লামেন্টে গেছে? যায় নাই। তারেক রহমান কি কোন একজন এমপির সাথে বসে তার মায়ের মুক্তি নিয়ে, চিকিৎসা নিয়ে কথা বলছে? বলে নাই। তারেক রহমান তার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে তার জন্য যেটা করা, সেটা কি সে করছে? করে নাই। তাহলে কি মুখে মুখে আই লাভ ইউ মা, এই অর্থাৎ সামনাসামনি দাসে মা ফোন করছে, হাজতে ফোনে ধরায় দিছে, কইছে তুমি হাজতে থাকলে বিএনপির ফায়দা, এই। এবং এরপরে আসেন একটা কঠিন তারেক রহমানের মায়ের প্রতি ভালোবাসা, কঠিন একটা উদাহরণ। 17 বছর পরে, 17 বছর পরে উনি দেশে আসলেন। দেশে আসার পরে উনি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টার সম্বর্ধনা নিলেন 300 ফিটের মঞ্চে। উনি যান নাই, মায়ের কাছে যান নাই। এখন একটা কথা, আমি ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করেছি, অনেকের সাথে কথা হয়েছে, যাবে কি? ওনাকে তো জানানোই হয়েছে তার মা মারা গেছে। উনি জানেন তার মা মারা গেছে, তো মৃত মায়ের দেখতে যাওয়া না দেখতে যাওয়ার ভিতরে তো কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই। ডিজিএফআই দিয়ে তার চিকিৎসকদেরকে এমন ভাবে থ্রেট করা হয়েছে, যেটা বাইরে যদি যায় তোমাদের লাইসেন্স ক্যান্সেল হবে, তোমাদেরকে অ্যারেস্ট করা হবে, তোমাদেরকে মেরে ফেলা হবে। নার্সদেরকে ঢুকতে দেয় নাই। এখন একটা কথা, ইট মেক্স সেন্স। তারেক রহমানকে যদি জিজ্ঞাসা করে, আপনার মা মারা যাচ্ছেন, আপনি ঢাকায় নামার পরে আপনার প্রথম দায়িত্ব কি? মাকে দেখা
না 300 ফিট মঞ্চে বসে সম্বর্ধনা নেওয়া? নিশ্চয়ই মা। সে বলছে তার মা তার জীবনে গুরুত্বপূর্ণ। তার মা গুরুত্বপূর্ণ না? সে বলছে তো। তাহলে গুরুত্বপূর্ণ হইলে উনি মার কাছে না গিয়া সম্বর্ধনার জন্য ওইখানে বসলেন, বসে বললেন 3 ঘন্টা 4 ঘন্টা। ওনারা যেভাবে বলছে তার মা নাকি তখন জীবিত, সত্যিকার অর্থে আমার নিজের খবর অনুযায়ী তার মা অলরেডি মৃত। এখন কথা যদি আসে যে তার মা মৃত, সে যদি আগের থেকে ডিক্লার করতো বেগম জিয়া মৃত, তাইলে আর আজকের আমি এই প্রশ্নটা করতাম না যে উনি ওনার মায়ের কাছে কেন যান নাই। আমি তো বলতাম যে উনি তো জানেই ওনার মা মারা গেছে, শুধু ডেড বডিটা প্রিজার্ভ করা হয়েছে, তারেক রহমান দেশে আসলে মাটি দিবে, এই তো। তাইলে কি উনি ওনার মায়ের ডেড বডিটাকে ব্যবহার করলেন কিসের জন্য? ওই যে মাকে ফোনে বলছে, মা তুমি হাজতে থাকলে বিএনপির ফায়দা, আমার ফায়দা। তাইলে মা মারা গেছে, মায়ের শরীর দ্বারে সিররা যদি আমার ফায়দা পাওয়া যায়, গলা কাটো, আমার মায়ের মাথা কাটো, চুল কাটো, কারণ আমার ফায়দা, ফায়দাই ফায়দা। অসুবিধা কি? উনি ফায়দা নিলেন মায়ের ডেড বডি। জীবিত থাকাকালীন মায়েরে কইলেন, মা আপনি হাজতে বসে থাকেন, আমার ফায়দা, বিএনপির ফায়দা। এবং মা মারা যাওয়ার পরে কয় মাটি দিও না, ওই শরীরটা আমার ফায়দা। এখন ব্যক্তি আমি যদি তারেক রহমান বা বিএনপির কোন নেতাকে বলি, আপনারা বিএনপির কোন নেতা এবং কর্মীদেরকে বলি, আপনারা কি আপনাদের মাকে এইভাবেই ভালোবাসেন তারেক রহমানের মতো? মাকে বলবেন তুমি মইরা যাও বা হাজতে যাও, আমার ফায়দা। আপনারা কি আপনাদের মায়ের প্রতি ভালোবাসা কি এইরকম? আমার তো মনে হয় আপনাদের ভালোবাসার আপনারা আপনাদের নেতাদের কাছ থেকে মায়ের প্রতি ভালোবাসা শিখবেন না। আপনার নেতৃত্ব দিয়ে এই কাজটা করে, আপনারা তো এই কাজটাই করেন নাকি? মা মরুক, মার ডেড বডিটাও যদি কোনো জায়গায় কাজে লাগে। এখন উনি সম্বর্ধনা নিলেন, সম্বর্ধনা নিয়ে তারপরে গেলেন এবং কত জঘন্য ভাবে মায়ের কাছে গেলেন 25 তারিখে, 26 তারিখে, 25 তারিখ রাত্রে না, 26 তারিখে উনি ওনার মায়ের আঙ্গুলের ছাপ নিলেন। ওনার মায়ের আঙ্গুলের ছাপটা যখন নেওয়া হয়, ওনার মায়ের অবস্থা এরকম। এবার আমাকে একটু বলেন, একজন সন্তান, তার মা মৃত, এই মায়ের আঙ্গুলের ছাপ নিয়ে নিল। মায়ের মৃত্যুর সময় কাছে আসতে পারলো না, কারণ তার অনুমতি নাই। যেই দেশের অনুমতি লাগবে ওই দেশ তাকে আসতে বলছে, এটা নিয়ে বলা যাবে না, আমার দেশে আসার অনুমতি নাই, আমার অনুমতি পাই নাই। এবং যখন অনুমতি দেওয়া হলো, দেশে এসেও মায়ের কাছে আগে যায় নাই। ভাই, মা যদি জীবিত নাও থাকে, আমি তো দৌড়াইয়া সব কাজ বাদ দিয়ে আগে তো আমি আমার মায়ের কাছে দৌড়াবো রে ভাই। জীবিত না মৃত, আপনারা একটু চিন্তা করে দেখেন। আমি যদি তারেক রহমানের জায়গায় হতাম, আমার তখন এই 300 ফুটের সম্বর্ধনা আসতো? আমি তো দেখি না, আমি দৌড়াইতাম। আমি কোনো কিছু বাদ দিয়ে আগে হসপিটালে দৌড়াইতাম। আমার মা মৃত থাকুক জীবিত থাকুক, আমি তার গলা জড়ায় ধরে কতক্ষণ কাইন্দা তারপরে আমি সম্বর্ধনার জন্য ওইখানে যাইতাম। তারেক রহমান যায় না। অর্থাৎ তারেক রহমান যখন আপনাদের সামনে বলে 3 জন নারী আমার কাছে ভ্যালুয়েবল, এটা জাস্ট নিরেট ভণ্ডামি এবং মিথ্যাচারিতা। এটা স্রেফ নিরেট ভণ্ডামি এবং মিথ্যাচারিতা। এর বাইরে আমার কোনো কিছু বলার মতো আমি কিছু দেখি না। যেই তারেক রহমান
মৃত মাকে দেখার জন্য ভারতের অনুমতির দরকার, অনুমতি পায় নাই, এবং যখন অনুমতি দিছে দেশে আসছে। দেশে নামার পরে মায়ের ডেড বডিকে দেখতে না গিয়ে 300 ফুট মঞ্চে গিয়ে উনি সম্বর্ধনা নেয়। তো এই দলের একজন কর্মী যখন এইভাবে কথা বলে, আপনি দেখেন তো এইভাবে কথা বলে, আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, আপনারা গ্রামে মেয়েদের লাগাবেন, আমরা বলছে কোন মেয়েরা আপনাদের বাড়িতে ভোট চাইতে আসলে তার ছায়া খুইলা রাখা দিবেন। আস্তাগফিরুল্লাহ। তো বিএনপির নেতা এবং কর্মীরা আমরা বুঝে গেছি, আপনারা নারীদেরকে কিভাবে দেখেন। যদি ছায়া খোলার কথা বলেন তাইলে আপনারা আপনাদের মার বোনদেরকে বোধহয় দৌলত দিয়ার কোনো সামগ্রী মনে করেন, সোনা দিয়ার কোনো সামগ্রী মনে করেন, কিন্তু সামনাসামনি বলবে না ওনারা তো মা বা বোন। আবার শুনেন, আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, আপনারা গ্রামে মেয়েদের লাগাবেন, আমরা বাহ, এখন নেতার কাছ থেকেই তো মানুষ শিখবে। নেতা যদি তার মাকে হাজতে থাকে অ্যাপ্রুভ করে, এবং সিনিয়র নেতারা যদি বেগম জিয়ার হাজতে তাকে রেখে কষ্ট দিয়ে অত্যাচার করে সবকিছু করার পরে পলিটিক্যাল ফায়দা হাসিলের জন্য আমির খসরু মাহমুদ, আব্দুল আউয়াল মিন্টু, গোরখোদক আব্বাস, আমানুল্লাহ আমান, মোহাম্মদ সালাম, এরা যদি বলে বেগম জিয়াকে হাজতেই থাকতে হবে, কারণ পুরা বিএনপির ভিতরে দেশপ্রেমিকই ছিল ওই একজন মানুষ, হবে ধন নীলমণি, বেগম জিয়া। বেগম জিয়া ভারতের বশ্যতা স্বীকার করে তো রাজনীতি করে না, কিন্তু গত 17 বছরে তারেক রহমানের শাশুড়ি, স্ত্রীর বড় বোন তাকে বুঝাতে সক্ষম হয়েছে রাজনীতি করতে গেলে রয়ের সাথে কম্প্রোমাইজ, ভারতের সাথে কম্প্রোমাইজ করে রাজনীতি করতে হবে। নারীদের প্রতি সম্মানের নামে ভণ্ডামি শিখতে হবে। ভণ্ডামি কোনটা? আমি মিথ্যা কথা বলছি না, গুগল করে দেখুন। পৃথিবীর সবচেয়ে ধর্ষণের হোলি খেলা হয় একটা দেশে, এবং তার বিচার হয় না, ওইটা ভারত। ভারতে পৃথিবীর সবচেয়ে ধর্ষণ বেশি হয়, এবং ওই ধর্ষণের বিচার হয় না, এবং তারেক রহমান সেখানেই ওত নিয়েছে, এবং তার দলের লোকজনরা সেভাবেই ওত নিয়েছে। এখন তারেক রহমান নিজে তো মাকে আসলে ভালোবাসার কথা যেটা বলে, তার স্ত্রীকে ভালোবাসার কথা যেটা বলে, আপনাদেরকে এখানে আমি আরেকটা কথা বলতে চাই। বারবার বলতো হাসিনা মাগি বারবার বলতো বিএনপির নেতৃত্ব দেবে কে, বিএনপির নেতৃত্ব কে দেবে, তাই না? নারীর নেতৃত্ব। ওকে, তারেক রহমান দেশে যেতে পারছে না, তাকে মেরে ফেলতে পারে। তাইলে তারেক রহমান কি ওই সময় একটা কাজ করতে পারতো? সে বলছে 3 জন নারী তার জীবনের শ্রেষ্ঠ নারী, তার মা, তার স্ত্রী, তার কন্যা। আচ্ছা, তারেক রহমান যখন বারবার বলছে বিএনপির নেতৃত্ব কে দেবে, তারেক রহমান তার বউকে কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাইয়া বাংলাদেশে পাঠাইয়া এই আন্দোলনগুলোকে সামলায় নেয়, বা তার মায়ের মুক্তির ব্যাপারে আন্দোলন করায় নেয়? কারণ তার স্ত্রীকে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাতো, তাহলে তো তার স্ত্রী ইউরোপিয়ান পার্লামেন্টে গিয়ে নিজে গেস্ট হয়ে ওখানে কথা বলতে পারতো, একটা হিয়ারিং চাইতে পারতো। জোবায়দা রহমান তো এই কাজটা করতে পারতো। জোবায়দা রহমানকে যদি তারেক রহমান মূল্যায়ন করত, সম্মান করত, তাকে বলতো অ্যাক্টিং চেয়ারম্যান, ইউএস কংগ্রেসে এসে একটা হিয়ারিং চাইতে পারত, কংগ্রেসে হিয়ারিং চাইতে পারত, সিনেটে হিয়ারিং চাইতে পারত,
মেইন কমিটিতে হিয়ারিং না চাইতে পারলেও সাব কমিটিতে হিয়ারিং চাইতে পারত। কই আসে না কেন? আসছে, তারেক রহমান এটা করেন। কিন্তু বিএনপি একটা কাম করছে। কি কাজ করছে? বিএনপি খালি জামাতরে কইছে তো তাদের কোন আসনে মহিলাদের মনোনয়ন দেন নাই কেন? জামাতরে বলছে আপনাদের দলের ভিতরে নারী নেতৃত্ব নাই কেন? আপনারা বিএনপি জামাতের ভিতরে নারীদেরকে কোন মনোনয়ন দেন না কেন? এটা নিয়ে খুব চিল্লাচিল্লি করছে। এমনকি আল জাজিরা যখন ইন্টারভিউ করতে আসছে জামাতের আমিরকে, তাকেও এই প্রশ্নটা করা হয়েছে, নারীদের কেন আপনি মনোনয়ন দেন? কিন্তু তারেক রহমান এই প্রশ্নের জবাব দিবে না, কারণ তারেক রহমানকে নিউ ইয়র্কের গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন ভুইয়া, জিল্লুর রহমান, এখানকার বিএনপির লোকজনরা মিলে তারেক রহমানকে জঙ্গিদের নেতা বানাইছে। বাংলা ভাইয়ের নেতা তারেক রহমান, জঙ্গি তৎপরতার নায়ক তারেক রহমান। সো তারেক রহমান আমেরিকার কংগ্রেসে ঢুকতে পারবে না, এবং তারেক রহমান জীবনে একবারও চিন্তা করে নাই যে আমেরিকায় যে বিএনপি কে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন করা হয়েছে লিস্ট থেকে বিএনপির নামটা সরানো দরকার। তারেক রহমান যোগ্যতায়ও কুলায় নাই, চিন্তায়ও আসে নাই যেটা সরাইতে হবে। ওকে, তারেক রহমান কংগ্রেসে ঢুকতে পারবে না, সিনেটে ঢুকতে পারবে না, ইউএস সয়েলে ঢুকলে অ্যারেস্ট করা হইতে পারে। সে তখন তার বউরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে আমেরিকা পাঠানায় কেন? জোবাইদা রহমান তো এসে কংগ্রেসে কথা বলতে পারতো যে আমার শাশুড়ির এইটা করা দরকার, আমার মাদার ইন লর এইটা করা দরকার, জাতিসংঘে হিউম্যান রাইটস কমিশনে ঢুকতে পারতো, ভলকার টার্কের কাছে গিয়ে এই রিকোয়েস্ট করতে পারতো, তাকে তো এই সুযোগটা দেওয়া হইতো। তাহলে জোবাইদা রহমানকে কেন তখন অ্যাক্টিং চেয়ারম্যান করা হয় না? অর্থাৎ কি জানেন, শুধু খুশি করার জন্য এরা মায়ের জাতি, এরা আমার বিশ্বাসযোগ্য নেত্রী, কিন্তু কাজের বেলায় ওই যে বলছে ছায়া খুইলা নাও। তারেক রহমানের মতো নেতারা, তারেক রহমানের মতো তারেক রহমানের রাজনৈতিক দল বিএনপির নেতারা, তারা এ ধরনের কাজ করতে পারে? শুনেন, তারেক রহমানের তার এক টিকটকার তারেক রহমানের সাথে দেখা করছে। তারেক রহমানের সাথে যোগ্য কেউ দেখা করতে পারে না। এক লোক ইনোসেন্টলি ছবি তুলতে গেছে, তারে ছবি তুলতেও দেয় নাই। কিন্তু এক টিকটকার, অ্যাবনর্মাল টিকটকার, যাকে আমি হিরো আলমের চেয়েও ছোট মনে করি, তার সাথে তারেক রহমানের কথোপকথন শুনেন। কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে। আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। তা আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? চেয়ারম্যান স্যার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন, আই ফলো ইউ আ লট, সো ইটস আ গ্রেট থিং ফর মি। অ্যাজ আই সেড, আমি স্যারকেই বলেছি যে ইটস মেন আ লট টু মি। আমার কোনো ভাষা নাই। কেন আমার ভাষা নাই জানেন? আমি নিজে একজন প্রবাসী, এবং লক্ষ লক্ষ প্রবাসীরা দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে ভূমিকাটা পালন করে, যেই প্যারাসাইট এই কথাগুলো বলছে, এই প্যারাসাইটের মাকে, এই প্যারাসাইট তো অন্য আরেকজন প্যারাসাইটের দ্বারা জন্মগ্রহণ করে নাই। একজন প্যারাসাইট এই কাজটা করতে পারে না, 10 জনে মিলে তারপরে এই প্যারাসাইটকে জন্ম দিচ্ছে। এখন এই প্যারাসাইট যদি বলে লক্ষ লক্ষ বাংলাদেশি ভাই ও বোনেরা বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ের তলা পর্যন্ত ফেলে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ফরেন ইনকাম
যেটা সিকিউর করে তাদের স্ত্রীকে নাকি জামাতের আমিরদের কাছে ইজারা দেয়। ওই ইজারা শব্দটা কিভাবে শিখছে জানেন? ওর মা কোনো জায়গায় ইজারায় খাটে, ওর বোন কোনো জায়গায় ইজারায় খাটে, ওর খালা ফুফি এরা সবাই ইজারায় খাটে, ওর দাদি ইজারায় খাটে। তো ছোটবেলা থেকে এই ইজারায় মহিলাদের দেওয়া দেখছে এই প্যারাসাইট। এখন বিদেশি প্রবাসী যারা আছে তারা তো কেউ আমিরকে দেখেও না, জানেও না ইজারা কি, এটা তারা চিন্তাও করে না। কেন চিন্তা করে না? একটা কারণে, স্পেশালি প্রবাসীরা যারা বিদেশে কষ্ট করে তারা জানে সৎ উপায়ে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে দেশের জন্য, দেশের আত্মীয় স্বজনদের জন্য, বাবা মায়েদের জন্য, ওর মতো একটা প্যারাসাইটকে বাঁচায় রাখার জন্য 55,000 বর্গ মাইলের ওই দেশটাকে রাখার জন্য এই ইনকামটা তৈরি করে বাংলাদেশে পাঠায়। আর যখন পাঠায়, তারেক রহমানের অত্যন্ত পছন্দের এই প্যারাসাইট দাঁড়াইয়া বলে আমিরের কাছে ইজারা দেয়। এখন আমি এই প্যারাসাইটকে দোষ দিয়ে তো লাভ নাই। এই প্যারাসাইট জন্মের পরের থেকে দেখেছে, মায়ের গর্ভ থেকে পড়ার 3 ঘন্টা পরে এই প্যারাসাইট যখন মায়ের দুধ খাইতে গেছে তখন দেখছে তার মা আরেক জায়গায় ইজারা খাটতে গেছে, তার দুধ খাওয়াইতে পারতেছেন। পরিস্থিতিটা কিরকম না? তারেক রহমান এ ধরনের প্যারাসাইটদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই প্যারাসাইট তো মিথ্যা কথা বলে নাই। তারেক রহমান বলছে সে তার ভিডিও ফলো করে। আপনি বুঝেছেন তো তারেক রহমানের স্ট্যান্ডার্ড? ওই যে আপনারা শুনেছেন না, বিএনপির এক নেত্রী আছে পাপিয়া, পাপিয়া বলছে কি তারেকের আর হইল না, রুচির পরিবর্তন হইল না, তারেকের স্ট্যান্ডার্ড আর বাড়লো না। পাপিয়ারে নমিনেশন কেন দেয় না জানেন না? এই কথা কওয়ার জন্য। এখন পাপিয়া আরো পাগল হয়ে গেছে, এখন ইদানিং যা বলে টলে এর কোনো উত্তর দক্ষিণ নাই। জামাতের মহিলাদের দেখলে কি 999 কল কইরা পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইয়া দেন, এখন তাই বলে। ঠিক আছে? এবং আমি একটা জিনিস বুঝি না, কোন জামাত ইসলামী নেতা কর্মী সমর্থকদের মা আর আমার মা আর আপনার মা, এর ভিতরে কি কোনো তফাৎ আছে? আপনি দেখেন, খুব কষ্ট নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। জামাতের নারীদের বোরকা খুলে ফেলছে, হিজাব খুলে ফেলছে, তাদেরকে কিভাবে অসম্মান করছে একটু দেখেন। আমি ওখানে ঢুকছি, ওই ট্রেডিং নামে ওই লোকটার ছেলে, ওটার নাম মালিক নাকি, ওই এক সময় গান্জার ব্যবসাতে কিন্তু ধরা খাইছিল। উনি পাইছি হ্যাঁ আমরা বিএনপি করি, আমরা আমাদের জেল খাচ্ছি, আমরা কখনো রাজীব প্রধানকে ছাড়া কাউকে ভোট দিব না। তা আমি বলছি মামা আপনারা কি নিজে নিজেই ভোট দিবেন? আমরা যেমন আপনাদের বাসায় আছি আপনারাও তেমনি আমাদের বাসা যাবেন। এমন আমার সাথে ব্যবহার করলো, তখন আমি কিন্তু তোমার মামি হই আমি। বাবা এটা বলতে পারো যে মামির জায়গা ভোট ভোটের জায়গা। তখন আমি বুঝছি ওদের মানে প্রতিক্রিয়াটা, তাদের ভাবসাবটা বোঝার পর আমি সহজতে চলে এসেছি। এটা গত বৃহস্পতিবারের কথা। আজকে আবার ওই যে ওই মহিলা আমাদের কর্মী ঢুকার কারণে ওনারা এক পর্যায়ে বোরখা খুলি নেন, আবার হিজাব খুলে নিয়েছে। আমাদের কর্মীরা যেখানে মানে হাকিবান্ধা থানার মধ্যে যেখানে আমরা ভোটের জন্য যাই, এটা তো সবার অধিকার, স্থানটা ভোটার অধিকার সবার আছে, সবাই সব জায়গায় যেতে পারে, সবাই সব জায়গায় প্রচারণা করতেই পারে। তাহলে আমরা তো কারোর সাথে যুদ্ধ করতে জানি না, লড়াই করতে জানি না, কাউকে আমরা বাধা দেই। আমরা চাই নিশ্চিত, সবাই চাই, আমরা চাই যে সেখানে গিয়ে তাৎক্ষণিক চলে এসে দেখলাম যে হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে খোলো। তো এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে 2-3টা মোটরসাইকেল ভাঙচুর হলো, আবার বাড়ির ভিতরে কিছু ইট পাটকেল মারলো, বাড়ির ভিতরেও দেখলাম 2টা মোটরসাইকেল। এগুলো একটা সামান্য ঘটনা থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমরা অলরেডি পুলিশ মহোদয় আছেন, আমরা আসছি, আমরা একটা সর্বোচ্চ আইনের যতটুকু করণীয় সেগুলো করার জন্য। এখন আপনারা যদি এটা মনে করেন কোন লোক জামাতের নেতা এবং কর্মী
অথবা সমর্থক, তাদের মা আপনার আর আমার মা হতে পারে না, তারা তো অন্য একজনের মা। আর নিজের মা হলেই কি হবে? যেই দলের নেতা তার মা তার ডেড বডিটা ব্যবহার করে তার রাজনৈতিক ফায়দার জন্য, জীবিত অবস্থায় মাকে হাজতে বসায় রাখে রাজনৈতিক ফায়দার জন্য, জীবিত মাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কোনো চেষ্টা করে না যেই সন্তান, সেই দলের নেতা এবং কর্মীরা কি করবে? সেই দলের নেতা আর কর্মীরা কি অন্য দল বা কোনো নারী বা মহিলা তাকে কি ইজ্জত করবে? ওয়েল, আমার জানা নাই কেউ ইজ্জতটা করবে কিনা। আমি কোনো কিছু দেখি না। এখন তারেক রহমান ভারতের সাথে আওয়ামী লীগের সাথে এতটাই যোগ দিয়েছে, এখন তারেক রহমানের যে কোনো জায়গায় ইলেকশন ক্যাম্পেইনে তারেক রহমানকে মূল্যায়ন করা হয় হাসিনাকে দিয়ে। শুনেন কি বলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে দেশটাকে পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটি উল্লেখযোগ্য দেশ হিসাবে, স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে, উন্নয়নশীল দেশ হিসাবে যেইভাবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করেছিলেন, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার এই দেশটাকে পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বুঝেছেন? আপনারা হাসিনাকে মোটেও তাড়ান নাই। আমি বিএনপির নেতা এবং কর্মীদেরকে বলছি, নেতা কর্মী এবং সমর্থকদের বলছি, হাসিনাকে আপনারা তাড়ান নাই তো। হাসিনাকে আপনারা আরো 5-7 বছর 2029 পর্যন্ত আপনারা চেয়েছেন। যেহেতু দেশের ছাত্র জনতা তাদেরকে তাড়াইছে, তো এখন আপনাদের এই কষ্ট যে হাসিনাকে রিপ্লেস করতে হবে তারেক রহমানকে দিয়ে। এখন তারেক রহমানকে গ্লোরিফাই করার জন্য এখন খালেদা জিয়ার নামটাও মানুষ ভুলে যাওয়া ধরছে। বিএনপির লোকজনরা এখন আর খালেদা জিয়ার নাম নেয় না, কারণ তারা বলা শুরু করেছে তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ খালেদা জিয়াকে তো তারা মেরে ফেলছে, খালেদা জিয়াকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে গেছে, তো তারেক রহমানের মায়ের নাম হাসিনা শেখ। এটা আমার কথা না, বিএনপির মনোনীত প্রার্থীর কথা। আপনাদের ভোটে আমরাও বিজয়ী হব ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের দেশের এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার, গতকালকে আমাদের নেতা তারেক রহমান সাহেব ফেরিতে আসছিলেন, আপনারা জানেন। তারেক রহমানকে বলে দিছি যে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছে ঠিক আছে, ইনশাআল্লাহ আমি এগুলো দেখবো। শুনেছেন? মায়ের মূল্যায়ন দেখেছেন? তারেক রহমানের মায়ের নাম হাসিনা, শেখ হাসিনা। এই ক্যান্ডিডেট জয়নালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের মা। তাহলে বিএনপির মূল্যায়ন, তারেক রহমানের মূল্যায়ন, নারীদেরকে মূল্যায়ন, তাহলে কি সবার সামনে মায়ের জাতি, আড়ালে নির্যাতন, আড়ালে কি দুইটা লাথি দাও। সবার সামনে কি মায়ের জাতি, আড়ালে লাথি, নির্যাতন। তাহলে কি দাঁড়ালো? এখন নারীকে তারা অপব্যবহার করে। আমাদের মুসলমান ধর্মে, আপনি মুসলমান, আমি মুসলমান, অন্য আরেকজন মুসলমান, জীবনে কোনোদিন দেখেছেন কোন নারী মোনাজাত পরিচালনা করতে? কোন জায়গায় দেখছেন কিনা মোনাজাত পরিচালনা করে? ইমাম হইছে, দেখেন না কোথাও? দেখেন। জনাব তারেক রহমান এই খুনি সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে, তাকে বারবার করে মামলা দিয়ে তাকে বিদেশে রাখা হয়েছে। এদেশের জনগণ আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের অপেক্ষায় আছে, তিনি কবুল করে দেখেছেন? তাহলে নারীর নেতা বানাইছে না বিএনপি? গয়েশ্বর রায় মোনাজাত ধরছে, গোরখদক আব্বাসের বউ পাশে দাঁড়াইয়া মোনাজাত ধরছে, আর এখন মোনাজাত পরিচালনা করতেছে এক নারী। নারীর ইজ্জত দিছে না? নারীর তো ইজ্জত এইভাবেই দিতে হয় নাকি? এভাবেই যদি
নারীদের ইজ্জত হয়, তাহলে বিএনপি আলটিমেটলি কি বলছে আপনাদেরকে, নারীদেরকে, মা, আপনারা যারা মা, আপনারা যারা বোন, আপনাদেরকে কি বলছে জানেন? লোকজনের সামনে আপনাদেরকে সালাম করবো, আপনারা মায়ের জাতি, কিন্তু আড়াল হইলে আপনাদের ছায়া খুলবো। আর ছায়া মানুষ কিসের জন্য খুলে জানেন তো? ধর্ষণ করার জন্য। তাহলে বিএনপি কি হলো? নারীদের ছায়া খুলে ধর্ষণের উদ্দেশ্যে, এটার নাম বিএনপি। আমি জানি না, আমি আপনাদেরকে যেভাবে পোর্ট্রে করেছি আপনারা আমার সামনে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি যেই কথাগুলো বলেছি কথাগুলো একটু চিন্তা করে দেখবেন যে তারেক রহমান নিজে কোনোদিন নারীদেরকে ইজ্জত করছে এর কোনো উদাহরণ নাই। আমি আপনাদেরকে শুক্রবার দিন তারেক রহমান লন্ডনে কি কি করেছে, নারীদেরকে কতটা ইজ্জত করেছে, সম্মান করেছে, আমি শুক্রবার দিন বাংলাদেশ সময় রাত 10টায় আমি এটা নিয়ে কথা বলবো। তারেক রহমান নারীদেরকে কতটা ইজ্জত করছে, আবার কোন নারী তারে লন্ডন থেকে আমেরিকায় নিয়ে গেছে, লন্ডন থেকে আমেরিকা, লন্ডন থেকে বাংলাদেশে যাইয়া এয়ারপোর্টে দাঁড়াইয়া বলছে আমি তারেক রহমানকে নিয়ে আসছি। আমি এগুলো নিয়ে কথা বলবো। এবং তারেক রহমানের এক সিকিউরিটির, ওখানে চিফ সিকিউরিটির দায়িত্বে দেওয়া হয়েছে একজন ব্রিগেডিয়ার জেনারেল, তার কথাবার্তা, তার স্ত্রীর আচার আচরণ, এগুলো নিয়েও আমি আগামী শুক্রবারে কথা বলবো রাত্র 10টায়। কিন্তু আজকের যে কথাটা আমি বলতে চাচ্ছি, নারীদেরকে অসম্মানের চরম পর্যায়ে নিয়ে বিএনপি আজকের যেখানে রাজনীতি করছে, অর্থাৎ নারীদেরকে তারা বানিয়েছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তারা শুধু মানুষের সামনে বলে এরা মায়ের জাতি, কিন্তু পিছনে তারা নারীদের ছায়া খোলার রাজনীতি করে, নারীদের ব্রা খোলার রাজনীতি করে, নারীদের কাপড় চোপড় খোলার রাজনীতি তারা করে। এবং শুধু এটা করে না, বীর দর্পে ঘোষণা করে এভাবে। আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, আপনারা গ্রামে মেয়েদের লাগাবেন, আমরা শুনেছেন, ছায়া খুলে দেবে। তো দিস ইজ বিএনপির রাজনীতি। নেতা হচ্ছে একটা ট্রেনের ইঞ্জিন। ট্রেন দেখেছেন না, ট্রেন লাইন চলে, ট্রেনের সবার সামনে কি থাকে? একটা ইঞ্জিন। ওই ইঞ্জিনটাই হচ্ছে ট্রেনের পথ নির্দেশক, পাইলট। বিএনপির ইঞ্জিনকে তারেক রহমান। যেই তারেক রহমান তার মাকে ব্যবহার করে পণ্য হিসাবে, মায়ের ডেড বডি ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের ব্যাপারে, মাকে ব্যবহার হাতে টিপ নেয়, মৃত মায়ের হাতে টিপ নেয় নির্বাচনের ফায়দা নেয়ার জন্য, তার দলের নেতাকর্মীরা বীর দর্পে মঞ্চে উঠে বলে নারীদের ছায়া খুলে ফেলো, নারীদের কাপড় খুলে ফেলো, উদ্দেশ্য ধর্ষণ করা। দর্শক শ্রোতা, আজকের আমি যা আপনাদেরকে বুঝাতে চেয়েছি এটাই ছিল আমার কথা। আর আজকের অন্য বিষয় নিয়ে আমি কথা না বলি। আমি চাচ্ছি আপনারা একটু চিন্তা করুন, আমরা কাকে ভবিষ্যতে নির্বাচিত করব। আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই আমরা কাকে ভোট দেব, আমার একটা কথা, একজন সৎ, নীতিবান, চরিত্রবান, দুর্নীতি করে না এমন একজন ভালো মানুষকে আপনারা ভোট দেন। যদি মুসলমান হয় সে যেন ইমানদার হয়, সে যদি হিন্দু বা খ্রিস্টান হয় সে যেন ভালো মানুষ হয়, সে নারী হোক আর পুরুষ হোক। আমি আপনাদেরকে আহ্বান করব, 500 টাকা নিয়ে, 1000 টাকা নিয়ে, ফ্যামিলি কার্ড নিয়ে আপনার ভোট, আপনার নাগরিক অস্তিত্বকে বিক্রি করবেন। আপনারা যদি এই মুহূর্তে এই ফ্যামিলি কার্ড বা ঘুষের টাকা নিয়ে নিজের নাগরিক অস্তিত্বকে, অধিকারকে বিক্রি না করেন, তারপরে যদি যোগ্য, সৎ,
চরিত্রবান, আদর্শবান, দেশপ্রেমিককে ভোটে নির্বাচিত করেন, আপনাদের নাগরিক অধিকার আরো বাড়বে, আপনাদের নাগরিক সেবা আরো বাড়বে। আর যদি 500 টাকার বিনিময় ফ্যামিলি কার্ডের নামে ভুয়া একটা প্রকল্পকে দিয়ে আপনার অস্তিত্বকে বিক্রি করে দেন, কিছুই হবে না, কিছুই হবে না আপনাদেরকে। আমি দেখি না যেই বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি, যেই বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি, এর আর কোনো অস্তিত্ব নাই। আমি জীবনেও চিন্তা করি নাই বিএনপিকে নিয়ে আমার এ ধরনের লাইভে এসে কথা বলতে হবে। আমি জীবনেও কোনোদিন স্বপ্ন দেখি নাই তারেক রহমানের এই চরিত্রকে আপনাদের সামনে আমার এভাবে উপস্থাপন করতে হবে। আমি কখনো চিন্তা করি না, কারণ আমি জিয়াউর রহমানকে ভালোবাসি। আমার পিছনে তাকায়া দেখেন জিয়াউর রহমানের ছবিটা। আমি এই ব্যক্তির আদর্শকে সম্মান করি, আজও সেলিউট করি। আমার পিছনে তাকায় দেখেন, তার সন্তানকে আমি ছোট করব, এটা আমার চিন্তার বাইরে। বেগম জিয়ার সন্তানকে আমি ছোট করব, এটা আমার চিন্তার বাইরে। কিন্তু একটা কথা, আমার দেশের 20 কোটি মানুষের নাগরিক অধিকার আমার কাছে আগে। আমার দেশের 20 কোটি মানুষের জাতীয় পরিচয় আমার আগে। আমার দেশের প্রতিটা মা আমার কাছ থেকে সম্মান পাবে, এটা আগে। আমার দেশের একটা বোন ইজ্জত নিয়ে বেগম রোকেয়ার মতো উঁচু করে দাঁড়াবে, এটা আমার স্বপ্ন। আপনারা শুধু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে চলে আসবেন সেটা না, সৌজন্যের পরকাষ্ঠা দেখাবেন না। তারেক রহমান যেভাবে বলে তাহাজ্জুদ পড়বেন, হাসিনা যেভাবে পড়ত। ভোট কেন্দ্রে গিয়ে ভোট নিজে প্রয়োগ করবেন, আর ভোট রিগিং এর ব্যবস্থা করলে ওখানে যুদ্ধ করবেন। আপনাদের জন্য ওই যুদ্ধটা হবে আরেকটা মুক্তিযুদ্ধ। ওই মুক্তিযুদ্ধে আমাদেরকে জিততে হবে। আমাদের জাতীয় পরিচয়কে সংরক্ষণ করার জন্য ওই যুদ্ধে জেতার কোনো বিকল্প নাই। স্মরণ রাখবেন, ভোট দেওয়ার পরে মির্জাফর ওয়াকার এবং ভারতীয় তল্পি বাহকরা বসে আছে আপনার ভোট নাম্বারকে চুরি করার জন্য। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে নিশ্চিত করুন ভোট গণনা সঠিক হয়েছে। ভোট দেওয়ার পরে দল বেঁধে ডিসির অফিসে, থানা, উপজেলা নির্বাহী কমিশনারের অফিসে ঘেরাও করে রাখেন। সঠিক ভোট প্রয়োগ এবং গণনা এটাকে নিশ্চিত করে তারপরে বাসায় যাবেন। বাসায় গিয়ে শুকরানা নামাজ পড়বেন। ভালো লোককে ভোট দেন, ভালো মানুষকে নির্বাচিত করেন। আমাদের দেশের সবকিছুর আছে, শুধু সংকট একটা জায়গায়, চরিত্রবানদের সংকট, ভালো মানুষের সংকট, সত্যের সংকট, সুবিচারের সংকট। এবারের নির্বাচন একটা জায়গায় আপনাদেরকে বুঝতে হবে, আপনারা কি ভারতের সাথে বাংলাদেশকে ডুবাইয়া দিতে চান, নাকি সত্যিকার অর্থে ভারতের সাথে যুদ্ধ করে আমার স্বাধীনতাকে রক্ষা করতে চান? হয় ভারত নতুবা বাংলাদেশ। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাদেশের জন্য আমি যুদ্ধ করে যাব, কারণ আমার শরীরের প্রতি ফোঁটা রক্ত বিন্দু বাংলাদেশের কাছে ঋণী। আমার মৃত্যু দিয়ে হলেও ওই ঋণ আমি শোধ করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী শুক্রবার দিন বাংলাদেশ সময় রাত 10টায় আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আগামীকালকের
বৃহস্পতিবার। প্যারিস থেকে অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনাদের সাথে আমরাই বিকল্প অনুষ্ঠানটি উনি করেন গত 1 বছরেরও অধিক সময় ধরে। উনি অনেক বিজ্ঞ কথাবার্তা বলেন, ইতিহাস নিয়ে কথা বলেন, ওনার আদর্শ নিয়ে কথা বলেন। ধৈর্য সহকারে ওনার কথাবার্তা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী শুক্রবার দিন বাংলাদেশ সময় রাত্র 10টায় আপনাদের সাথে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া